ওর কেউ অংশ নেয়নি এখনো নাকি? স্যার দুজন আছে। আচ্ছা, তোমরা যারা দুজন এখন বোধহয় আসো, কে কে একটু সালাম দাও না একটু। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো, শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ বা না বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম দিচ্ছ আবু রায়হান, ধন্যবাদ তোমাকে। ওয়ালাইকুম আসসালাম। তোর এত বিলম্ব করলে তো দেরি হয়ে যাবে। এত দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা হবে, কথা হবে। তোমাদের তো স্বতঃস্ফূর্ত এই যে আরেকজন এসছো, তারপরে মুশফিকুল, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তো যাই হোক, আমরা শুরু করব আস্তে আস্তে। দেখি যারা জয়েন করেছে, অনেকে তো গ্রুপে আসে, তো তারা এখনো আসেনি। তোমরা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো। আমি তোমাদের সাধারণ জ্ঞান লিখিত বাংলাদেশ বিষয়াবলী 200, আন্তর্জাতিক বিষয়াবলী 100, বাংলা রচনা এবং ইংরেজি রচনা, এই 3টে বিষয় অর্থাৎ 390 নাম্বারের পড়াবার সুযোগ আমার রয়েছে। আর তোমাদেরকে এই বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলীর সাথে সাথে রচনা যাতে সহজ হয় সেভাবেই আমরা পড়ার চেষ্টা করব। তা আজকে প্রথমে তোমাদের সাথে আমি প্রথম বাংলাদেশ বিষয়াবলী নিয়ে যাব। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। যদি কারো কোনো প্রশ্ন হয় দয়া করে একটু লিখে দিবে, দয়া করে লিখে দিবে। তোমরা কি মনে করো যে আগামী ক্লাসে আমরা বা আগামী যেদিন ক্লাস নেবো সেদিন থেকে জুমে ক্লাস নিলে কেমন হয়? জুমে একটু বলো তো। জুমে ক্লাস নিলে তোমাদের সাথে এখন সরাসরি এত সময় যেত না, কথা বলা হতো, কথা বলে বেশ সহজে আদান প্রদান করা যেত। তোমরা একটু জানিও যে জুমে ক্লাসটা হলে আমার মনে হয় ভালো হয়, কারণ আমি প্রশ্ন করতে পারি, তোমাদের কথা শুনতে পারি, তারপরে জিজ্ঞাসা করতে পারি, আলাপ আলোচনা করাটা বেশ জমে যায়। কিন্তু এখানে মনে হয় যেন একটু তোমরা দূরে, আমি অনেক দূরে, এরকম। তো যাক, আমরা আশা করব যে তোমরা দ্রুত জয়েন করবে এবং আমি তোমাদেরকে সহজে বোঝাবার চেষ্টা করব। আমি প্রথমে আজকে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বাংলাদেশ বিষয়াবলী, এটার উপরে তোমাদের নাম্বার হলো 200। আরেকটা হলো, দেখে রাখো, আমরা আজকে পর তোমাদের যে ফ্রি ক্লাসগুলো এটা তোমাদেরকে দিয়ে দিছি সব। সেটা হলো 27, 30, 2, 4, 7 এই পর্যন্ত ফ্রি ক্লাস চলবে। আমার ধারণা এই পর্যন্ত ফ্রি ক্লাসের মধ্যে তোমাদের ফলাফল হয়তো হয়ে যাবে, কারণ ফলাফল না হলে তোমাদের ভর্তি হওয়ার আগ্রহটা খুব একটা হবে না। এই জন্য আমি একটু সময় নিলাম যে যাতে তোমরা ফলাফলটা হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, ফলাফল হওয়ার পরেও যারা মনে করবে যে পাস করেছো, তারা তো এক ধরনের প্রতিযোগিতা লিপ্ত হবে। যারা বিশেষ পাস করেনি তারা ব্যাংক সহ বাংলাদেশ ব্যাংকের এডি বিভিন্ন জায়গায় পড়ালেখা পরীক্ষা দেবে। পড়ালেখা কখনো বৃথা যায় না। পড়ালেখা শিখলে এটা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে কাজে লাগে। কারণ বিদ্যা এমন একটা বিষয় যেটি একটা মানুষকে মানবিক মূল্যবোধের যে পরিমাণ সেটা বিকশিত করে। তা আমরা প্রথমে দেখব হলো, তোমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের সিলেবাস আছে, চ্যাপ্টার আছে 16টা। এই 16টা চ্যাপ্টারের মধ্যে আমি প্রথমে যেটা নিয়ে আসছি সেটা হলো 16 নাম্বার। আমি শুরু করছি তোমাদের 16 নাম্বার দিয়ে। 16 নাম্বার দিয়ে শুরু করছি এ কারণে, তোমরা দেখেছো যে আমাদের দেশে এক এক সরকার যখন ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধকে বিবেচনা করে, আমাদের স্বাধীনতা সংগ্রামকে বিবেচনা করে। এটা তোমাদের জন্য যেমন একটা নির্মম পরিহাস,
আমাদের জন্য যারা পড়ায় তাদের জন্য আরো কঠিন একটা বাস্তবতা। কারণ এই জায়গাটা অনেকটাই সেন্সিটিভ হয়েছে। তোমাদেরকে বলছিলাম যে তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষার বেশ আগে সিলেবাস 1 নাম্বারটা সংশোধন করা হয়েছে। সংশোধন করে সেখানে আসে হলো আমাদের 47 অর্থাৎ ভাষা আন্দোলন থেকে শুরু করে আসছে হলো 71-এর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ উত্তর যে ভারতীয় সৈন্য প্রত্যাহার, তার আগে বঙ্গবন্ধু ফিরে আসে, এগুলো সব ছিল। তোমাদের রিটেনও এগুলো আছে। তো রিটেনে ওই প্রিলিমিনারি থেকে এগুলো বাদ দেওয়া হয়েছে, যেখানে 6 দফা আছে এগুলো সব বাদ দেওয়া হয়েছে। এবং তোমরা দেখেছো তোমাদের কিন্তু ওই জায়গা থেকে কোনো প্রশ্ন হয়নি, তোমাদের ওই জায়গা থেকে কোনো প্রশ্ন হয়নি। তা সঙ্গত কারণে লিখিততেও ওই জায়গা থেকে প্রশ্ন হবে, এটা ধরে নাও যেটা বাদ। এই যে আমি দেখাইছি তোমাদের, সেটা হলো দেখো সিলেবাসের 16, সেটা হচ্ছে তোমার দি লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড। দি লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ 1971-এর মুক্তিযুদ্ধ এবং তার প্রেক্ষাপট। এই জায়গা থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এইটির উপরে প্রশ্ন হতে পারে। তারপরে হলো 1954-এর নির্বাচন, এটা হতে পারে। 6 দফা থেকে প্রশ্ন হবে না। তারপর তোমার যেটা বলে যে 1968-69-এর এটার থেকে প্রশ্ন হতে পারে। তারপরে জেনারেল ইলেকশন ইন 1970 এটাও হবে না। তারপর নন কোঅপারেশন মুভমেন্ট 1971 সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে অসহযোগ আন্দোলন হয়েছিল, এটা বাদ হয়ে গেছে প্রিলিমিনারিতে, সুসংগত ডিটেলও হবে না। তারপরে হলো তোমার তোমার যে 1900 মুভমেন্ট। তারপর বঙ্গবন্ধু হিস্ট্রিক স্পিচ অফ 7 মার্চ 1971 সালের 7 মার্চের যে ভাষণ, সেই ভাষণও তোমাদের এখন আর আসবে না প্রশ্নে, এই মুহূর্তে আসবে না। ভবিষ্যতে কি হবে আমি জানি না। এটা আবারও বলছে একটা নির্মম বাস্তবতা আমাদের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে এটা ওই মানে সবসময় চলে আসতেছে। তারপর হচ্ছে ফরমেশন অ্যান্ড ফাংশনস অফ মুজিবনগর গভর্নমেন্ট, অর্থাৎ মুজিবনগর সরকারের গঠন কার্যাবলী। অর্থাৎ আমরা মুজিবনগর সরকারের গঠন কার্যাবলী পড়াবার সুযোগ পাবো না। সুযোগ পাবো না বলতে এখানে এমনি বাদ দেওয়া হয়েছে, তারপরে প্রশ্ন হবে না। তো আমি যেখানে প্রশ্ন হবে না সেখানে আমি অনেক সময় নষ্ট করব, তোমাদেরও ভালো লাগবে না। তারপর হচ্ছে রোল অফ, এইটা দেখো, রোল অফ মেজর পাওয়ার্স অ্যান্ড দ্য ইউএন। অর্থাৎ মেজর পাওয়ার বলতে আমরা কাদেরকে বোঝাবো হলো ভারতকে, বোঝাবো সোভিয়েত ইউনিয়নকে, বোঝাবো চীনকে, বোঝাবো আমেরিকাকে, এবং সর্বশেষ বোঝাবো জাতিসংঘ ব্যবস্থাপনাকে। তোমরা জানো যে জাতিসংঘ ব্যবস্থাপনা আমাদের 71-এর মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল, কি ভূমিকা রেখেছিল, আমরা সেটা জানবো। আবার সেটা যখন জানতে যাব, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কি ছিল, আমেরিকার ভূমিকা কি ছিল, এখানে যেটা বলেছে রোল অফ মেজর পাওয়ার অ্যান্ড দ্য ইউএনও, অর্থাৎ জাতিসংঘ, এবং এখানে চীনের ভূমিকা কি ছিল, ভারতের ভূমিকা কি ছিল, তোমার সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কি ছিল, এগুলো রাখছে। তবে বিষয়টা হলো 71-এ তোমরা জানো যে চীন এবং আমেরিকা আমাদের বিপক্ষে ছিল, ভারত সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ছিল। তুমি প্রথমে শুনে রাখো, যারা বিপক্ষে ছিল যারা পক্ষে ছিল সবারই কারণ একটা, সেটা হলো ভূ রাজনীতি। তুমি চিন্তা করো যে আমেরিকা দক্ষিণ এশিয়ায় তার রাজনীতির কেন্দ্র হচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তানকে দিয়ে এসে সমাজতন্ত্রের বিপক্ষে 1954 সালে পাকিস্তানের সাথে আমেরিকার একটা সামরিক চুক্তি হয়। সেই সামরিক চুক্তিতে পাকিস্তানে আমেরিকার তোমার সামরিক ঘাঁটি গাড়া হয়, সেখানে এমন অস্ত্র রাখা হয়েছিল, যন্ত্র রাখা হয়েছিল যাতে সোভিয়েত ইউনিয়নকে পর্যবেক্ষণ করা যায়। এটা তৎকালীন স্নায়ু যুদ্ধের বাস্তবতায়
এটা হয়েছে। আবার দক্ষিণ এশিয়ায় ভারত ছিল সোভিয়েত পন্থী, অর্থাৎ এই যে ভাগ হয়ে গেল, তো ভারত যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, সেহেতু সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে আসবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর দ্বিতীয়ত হলো 1962 সালে অক্টোবর মাসে তোমরা জানো চীনের সাথে ভারতের যুদ্ধ হয়েছিল। সেই যে চীন ভারত যুদ্ধ, সেই সময় থেকে চীনের সাথে ভারতের সীমান্ত সমস্যা বিদ্যমান রয়েছে। এই জন্য চীনও যে ভারতের পক্ষে আসবে এটা না, চীন আমাদের বিপক্ষে গেছে এটা প্রাইমারিলি ধরে নেবে না, যেহেতু চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো না, আর ভারত যেহেতু আমাদের পক্ষে, সঙ্গত কারণেই চীন ভারতের বিপক্ষে যাবে। আর ভারতের বিপক্ষে গেলে সঙ্গত কারণে তাকে যেতে হয় হলো চীনের পক্ষে, আমেরিকা সরি পাকিস্তানের পক্ষে। আবার আমেরিকা ভূ রাজনৈতিক কারণে সে ছিল পাকিস্তানের পক্ষে। এবং 71 সালে সেই চীন মার্কিন রিলেশন কিভাবে ডেভেলপড হলো, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমার মনে হয় তোমরা এটা কি বুঝেছ যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আমি যেটুকু বলেছি, কোথা থেকে পড়তে হবে, যেখান থেকে হবে আমরা সেই জায়গা নিয়ে পড়বো। অর্থাৎ যে জায়গা বাদ দিয়েছে সেটা কি পড়ে সময় নষ্ট হবে, যেহেতু প্রশ্ন হবে না, কারণ তোমাকে তো পাস করতে হবে, তুমি তো পাস করতে চাও, এখন তোমার তো এত সময় নষ্ট করার সময় নেই। আর বিষয়টা যেহেতু এক ধরনের কি বলবে যে কনফ্লিক্ট আছে এখানে, সেখানে যতটা পারা যায় এড়িয়ে চলে যাওয়া। তো একটু কেউ বলবে কেউ যে আমি কথাটা তো বোঝাতে পারছি কিনা, তোমরা বোঝাচ্ছ কিনা, কেউ একজন বলো, হা না বলো। এখানে একজন বলেছে জুমে জুমে তুমি ডাউনলোড করে সাইন ইন করে নেবে। বলো এটা কি বুঝাচ্ছ, একটু বলো, তারপর পরেরটা যাই। এই জায়গাটা কি বুঝেছ কিনা তোমরা একটু বলো, ইয়েছ নো বলো যে বুঝলা কিনা। অন্তত একজন বলো যে বুঝতে পেরেছো কিনা। যে আমাদের এখানে কি কি পড়তে হবে, যে সবুজ যে লাল গুলো পড়া মানে নিষেধ, মানে বাদ প্রিমিয়াতে বাদ দেওয়া হয়েছে। জি স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা এবার আসো, তাহলে আমরা চলে আসি পরেরটায়। এখন আমরা চলে যাব সিলেবাসের 1 নাম্বার। সিলেবাসের 1 নাম্বার তোমাদের আমরা এই সিলেবাস সহ আমি তোমাদের যত প্রশ্ন তৈরি করেছি সে প্রশ্ন এবং সিলেবাস একসাথে পিডিএফটা তোমরা পেয়ে যাবে ক্লাসের পরেই, তখন তোমরা দেখে নেবে। আচ্ছা দেখো, জিওগ্রাফি অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভূগোল। বাংলাদেশের ভূগোল তো আর 4টেখানি কথা না। দেখো তো এখানে দ্যাট শুড ইনক্লুড টোপোগ্রাফিক্যাল ফিচার্স, এর বাংলাটা কেউ লিখতে পারবে? টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কেউ জানো? টোপোগ্রাফিক্যাল, দেখি কেউ বলতে পারো কিনা টোপোগ্রাফিক্যাল। টোপোগ্রাফিক্যাল কথাটার অর্থ বলতে পারো কিনা কেউ? যদি না পারো না, একজন বলো স্যার জানি না, এরকম তাহলে আমার সুবিধা হবে। না জানা তো সমস্যা না, সময় নিও না। যদি কেউ না জানো বলো স্যার জানি না, স্মার্টলি বলবে জানি না। আর যে জানো সে বলো টোপোগ্রাফিক্যাল ফিচার্স। এই একটা শব্দ যদি বোঝো তুমি, তাহলে এই 1 নম্বরে কি পড়তে হবে তোমার সহজ হয়ে যাবে। আমি তোমাদের বিষয়গুলোকে সহজ করার জন্য অনুরোধ করব।
একজন অন্তত বলো যে আমি জানি না। এই যে আমি প্রি বিসিএস ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, অনেক ছেলে মেয়ে অংশ নিয়েছে, তাদেরকে এইটাই শেখাচ্ছি যে আমি যে জানি না তা আমি জানি, এইটা শেখো আগে। সক্রেটিসের সেই মহান কথাটা, না জানা পাপ না, না জানা অন্যায় না, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমি জানি না, এটা কারো জানতেও দেব না, আমি যে বুঝি না কারো বুঝতেও দেব না। সারা জীবন আমরা পড়ে থাকবো মাটির নিচে, কিন্তু আমি প্রকাশ করব না যে আমি জানি না। এটা খুবই একটা কি বলবো, যে তোমাদের মানসিকভাবে অযোগ্যতার একটা বড় প্রমাণ দাও। আমি জানি না এই কথাটা বলতে চাও না। আমি বহুবার দেখেছি ক্লাসে ক্লাসে, বহু চেষ্টা করেছি ছেলেমেয়েদের মুখ দিয়ে জানি না কথাটা বের করতে। সে জানে না, কিন্তু সে বলবে না যে আমি জানি না। তো ধন্যবাদ স্যার। টোপোগ্রাফি অর্থ একটি ম্যাপের প্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও তুমি ধন্যবাদ, ভালো বলেছো। অর্থাৎ ও যথেষ্ট বলেছে। আমি দেখি, এটা হলো টোপোগ্রাফি হলো প্রাকৃতিক বৈশিষ্ট্য। প্রাকৃতিক বৈশিষ্ট্য একটু দেখো তো, তাহলে একটু লেখো তো যে প্রাকৃতিক টোপোগ্রাফিক্যাল ফিচার্স এর অর্থটা লেখো, প্রাকৃতিক বৈশিষ্ট্য। শুধু লিখে রাখো, সবাই খাতায় লেখো প্রাকৃতিক বৈশিষ্ট্য। লিখেছো? আচ্ছা ধন্যবাদ, যাক লিখেছো। এখন প্রাকৃতিক বৈশিষ্ট্যটা কি? প্রাকৃতিক বৈশিষ্ট্যটা হলো তোমার ভূ প্রকৃতি, তারপর নদ নদী এবং মৃত্তিকা আমি খুব সহজে বলছি, টোপোগ্রাফিক্যাল ফিচার্সের বাংলা হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য। প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো ভূপ্রকৃতি, নদ নদী এবং মাটি, মৃত্তিকা, এই তিনটি প্রাকৃতিক বৈশিষ্ট্যের সমন্বয়ে যেটি তৈরি হয় সেটাকেই প্রাকৃতিক বৈশিষ্ট্য বলে। তাহলে আমার মনে হয় তোমরা বুঝেছো। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা যখন রেকর্ডটা দেখবে কালকে সকালে, যখন রেকর্ডটা দিবে তোমাদের, রেকর্ডটা লিখে নিও, তাহলে তোমার জন্য সহজ হবে। তারপর তুমি যখন ভূপ্রকৃতি পড়বে, তখন বাংলাদেশে ভূপ্রকৃতির 4টে ভাগে ভাগ। আমরা সেই টার্সিয়ার যুগের, টার্সিয়ারি মহাকালের পাহাড়ের কথা জানি, আমরা প্লাইস্টোসিন যুগের কথা বলি, সাম্প্রতিককালে পলল সমভূমির কথা বলি। এই যে গুলো বলছি, এখান থেকে আবার তোমার সাব আছে, যেমন তোমার বদ্বীপ টদ্বীপ, এগুলো চলে আসবে। এই যে সংক্ষেপে দেখো ছোট হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো যে আমরা প্রাকৃতিক বৈশিষ্ট্য বলতে এই তিনটাকে নিয়ে ব্যাখ্যা করব। ওই তিনটার ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে একটু পারমিশন দেবে? তোমরা কি বুঝেছো এটা? একজন তো বলো বুঝেছো বা বোঝো নাই। যদি বুঝে থাকো তাহলে পরেরটা চলে যাব। আর আমি ক্লাস যখন শেষ করব, তার আগে তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করবে। কি একজনও বলবে না বুঝলে কিনা? মুশফিকুল, শাওকি। শাওকি, তোমার কি ফোন নাম্বার? বুঝলাম না তোমার ফোনে কি সমস্যা কিনা। আমি কয়েকদিন যাবত তোমাকে ফোন করেছি, বাট বন্ধ পেয়েছি। শাওকি, তুমি আমাকে ক্লাসের শেষে একটু ফোন করো। হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। এভাবে তোমার জি স্যার ধন্যবাদ, রায়হান ধন্যবাদ, ধন্যবাদ। তোমরা এইভাবে একটু একটু রেসপন্স করবে, আর দেখবা যখন জুম হবে তখন
কথা বলতে পারবে যে হ্যাঁ স্যার বুঝেছি, সংক্ষেপ হয়ে যাবে। এবার তাহলে চলে আসো, আমরা পরেরটা চলে যাই। এবার দেখো সিলেবাসের 2 আমরা 16টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। মনে রাখবে যে বাংলাদেশ বিষয়বলিতে মোট 16টা চ্যাপ্টার। 16 নাম্বারটা হচ্ছে লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড, সেটাকে আমি আগে নিয়ে আসছি। আগে ওটা ক্লিয়ার করে এখন আমি চলে গেলাম 2 নম্বরে, মানে এক সিরিয়ালি 2 বাট 1 নাম্বার সিলেবাসে। সেটা ছিল আমাদের জিওগ্রাফি অফ বাংলাদেশ, দ্যাট শুড ইনক্লুড টোপোগ্রাফিক্যাল ফিচার্স। এবং এই টোপোগ্রাফিক্যাল ফিচার্সে বলা আছে যে বিভিন্ন সময় এটার পরিবর্তন হয়। যেমন ধরো কি বলবে যে ভূমিকম্পের ফলে আমাদের কিন্তু ভূপ্রকৃতির পরিবর্তন হয়। তারপরে তোমার কি বলবে পাহাড় কাটার ফলে বা পাহাড় ধস হয়। এরকম নানা বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা এখানে আলোচনা করব। এখান থেকে প্রায় প্রশ্ন আসে। একবার এসেছিল টোটালটা নিয়ে একটা, আর অনেকবার আসছে বদ্বীপ নিয়ে, টারশিয়ারি যুগ নিয়ে, বোধহয় শব্দগুলো তোমরা সবাই শুনেছো। এবার আসো 2 নম্বরে চলে আসছি আমরা। সিলেবাসের 2 সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ফিচার্স ইনক্লুডিং এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। ডেমোগ্রাফিক ফিচার শব্দের অর্থ হলো জনসংখ্যা বা মানুষ সংক্রান্ত যে বৈশিষ্ট্য, জনসংখ্যার বৈশিষ্ট্য। এখন বাংলাদেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যার বৈশিষ্ট্যটা যখন আলোচনা করতে যাবে তাহলে তোমাকে জানতে হবে যে আমাদের একটা সময় জন্মহার কত ছিল, এখন বাংলাদেশের জন্মহার কত। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন আমাদের জনসংখ্যা কত ছিল, সেই জনসংখ্যার বৈশিষ্ট্যটা কেমন ছিল। 1972 সালে যখন এই দেশটি যাত্রা শুরু করেছে সেই সময় জনসংখ্যার বৈশিষ্ট্য কি ছিল, অর্থাৎ জনসংখ্যার ভিতরে কত শতাংশ দরিদ্র ছিল, কত শতাংশ শিক্ষার হার ছিল, কত ডলার জিডিপি মাথাপিছু আয় ছিল, আমার টোটাল জিডিপি কত বিলিয়ন ডলার ছিল, আমার কত মিলিয়ন খাদ্য ঘাটতি ছিল, আমার কত মাত্র 350-400 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছে, $1 আমার রিজার্ভ ছিল না। এরকম অবস্থায় যে দেশটা স্বাধীন হয়েছে সেটা কিন্তু জনসংখ্যার এই জনগণকে নিয়ে, সেই সময় মানুষ যে কতটা দরিদ্র ছিল তোমরা তোমাদের বাপ চাচারা দেখেছেন, আমি দেখেছি, তখন বুঝেছি যে মানুষ কেমন ছিল। সেই সময় এমন একটা বাস্তবতা ছিল যে কারণে তোমরা জানো তো এইটা শুনেছো না যে বটমলেস বাস্কেট বাংলাদেশকে বলা হলো, এটা বলে শুনেছো? বটমলেস বাস্কেট কে বলেছে? এটা তো জানা কথা তোমাদের। কি বলো না একজন? তলাবিহীন ঝুড়ি। আসলে তোমাদের সাথে জুম ছাড়া হবে না, এই লিখতেও বোধহয় সময় লাগে তোমাদের, কারণ আমি যে কথাগুলো বলছি কথাটা তোমাদের কাছে পৌঁছায় কিন্তু বেশ কয়েক সেকেন্ড পর, তারপরে সেই কথা শুনবে তারপরে লিখবে। আর এখানে তো খুব প্রমোট হয় না যে দ্রুত কথা বললাম, দ্রুত কথা শুনলে। দেখি কেউ একজন বলতে পারো কিনা। একজন বলো, আর নত একজন বলো যে স্যার জানি না। আমি তোমাদের মুখ থেকে জানি না এই শব্দটা বের করতে চাই। দিনে 3 বার বলবে জানি না, জানি না, জানি না, জানিতে চাই, জানিতে চাই, জানিতে চাই। বলো।
কেউ লিখছো না, তার মানে কি কেউ জানো না তাই ধরে নেব আমি? তাহলে ধরেই নেই যে তোমরা কেউ জানো না, বা জানলো মনে করছো যদি ভুল হয় কিনা। আমি তোমাদেরকে একটু সচেতন হতে বলবো, যত বলবে জানি না তত জানার আগ্রহ বাড়বে, আর যত জানার আগ্রহ বাড়বে তত তুমি লিখিত পরীক্ষায় নিজে ক্রিয়েট করে লিখে আসতে পারবে, মেরিটে চান্স পাবে। নোটশিট গাইড দিয়ে বিশেষ চাকরি পাওয়া যায় না বাবা। বিশেষে তারাই চাকরি পাবে যারা পরীক্ষার হলে বসে মেধা খাটিয়ে লেখার যোগ্য এবং যোগ্যতা অর্জন করবে। তো যাও, ধন্যবাদ রায়হান, আবু রায়হান, তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ বাবা। এভাবে কথা বলবে, এভাবে আবু রায়হান বলেছে জানি না, আবু রায়হানকে আমি ধন্যবাদ দেবো। সক্রেটিস বলেছেন আমি যে জানি না তা আমি জানি। আবু রায়হান যে জানে না তা সে জানে, এই জন্য তাকে ধন্যবাদ। আর তোরা যে জানো না তাও জানো না। সক্রেটিসের বিচার হয়েছিল খ্রিস্টপূর্ব 399, শেষ দিন যখন তার কি হয়, তিনি বলেছিলেন যে আমি তাকে কি শাস্তি চান। ওই সময় আদালতে কোনো উকিল রাখা হতো না, যিনি অভিযুক্ত তিনি কথা বলতে পারতেন, তাকে বলা হতো আপনি বলেন। তো তিনি একদিন সারাদিন কথা বলেছেন। তারপরে তাকে জিজ্ঞেস করলো আপনি কি শাস্তি চান? বলেন আমি মৃত্যুদণ্ড চাই, আমি মৃত্যুদণ্ড চাই। পৃথিবীতে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড চাইতে পারে এই নজির সৃষ্টি করে গিয়েছেন সেই মহান দার্শনিক এথেন্সের সক্রেটিস। তিনি এই কথাই বলেছিলেন। শেষ সময় 500 জন বিচারক তার বিচার করেছিল যে আপনাদের সাথে আমার একটা পার্থক্য আছে, তাহলে আমি যে জানি না তা আমি জানি, আর আপনার 500 জন কেউ জানেন না তাও জানেন না, তারপরে আপনারা জানতে চেষ্টা করেন না। আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, আমি জানতে চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। যাক, চলে আসো এবার। এটা হলো ডেমোগ্রাফিক ফিচার, হচ্ছে জনসংখ্যা। এখন সেই জনসংখ্যা নিয়ে আমাদের তখন 7 কোটির মতো মানুষ ছিলাম আমরা 1972 সালে। এই 7 কোটি মানুষের খাদ্যের প্রয়োজন ছিল তোমার 1.4 কোটি মেট্রিক টন। অথচ আমাদের তখন মাত্র গম চাল মিলে ছিল 1 কোটি মেট্রিক টন, অর্থাৎ আমাদের 40 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। এই যে খাদ্য ঘাটতি নিয়ে, 7 কোটি মানুষের খাদ্য ঘাটতি নিয়ে মানুষ না খেয়ে থাকতো। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খয়রাতি ভিক্ষা টিক্কা আসতো, সেগুলো দরিদ্র মানুষের মাঝে যখন নিয়ে যেত, হয়তো 300, 400, 500 জন পরিবার দরিদ্র 200 জনের খাবার নিয়ে গিয়েছে, কাড়াকাড়ি করে অনেক চাল টাল। এই জনসংখ্যা যেগুলো দরিদ্র জনসংখ্যা ছিল, আমরা 88% দরিদ্র ছিলাম। তাহলে জনসংখ্যার বৈশিষ্ট্য হলো যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন আমরা দরিদ্র ছিলাম 88%। আমরা দ্বিতীয় দরিদ্রতম দেশ ছিলাম। আমাদের আগে একটা দেশ ছিল বরকুনা ফাসো, আফ্রিকার একটা দেশ। এখন সেখানে একজন কর্নেল সামরিক শাসন দিয়ে চালাচ্ছেন, হয়তো তোমরা তার কথা শোনোনি বা জানো না। পরে বলবো, আফ্রিকা যখন পড়াবো। আসলে বিশেষ সাধারণ জ্ঞানে পড়াটা সীমা করা যায় না, তারপর একটা জায়গায় আসবো যাতে তোমরা যাই পরীক্ষায় আসুক লিখতে পারবে। এবার আসো, তাহলে জনসংখ্যার বৈশিষ্ট্য এখন আস্তে আস্তে, সেই 72 সালে আমাদের জন্মহার ছিল প্রায় 3%। এটা মহাবিপদ। এবং সেই সময় 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে। এটা তো জানো তোমরা নাকি? এটা জানো তো পাকিস্তান কত তারিখে আত্মসমর্পণ করেছিল? এটা আছে, এটা পড়ার জন্য আছে। বলো দেখি কত তারিখে? একজন লেখো না দেখি, কোন তারিখে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল?
আচ্ছা, কেউ লিখছো না? লিখলে পরে দেখবো। হ্যাঁ, এই যে বলেছো 16 ডিসেম্বর, রায়হানি বলেছো বারবার 16 ডিসেম্বর 1971। ঠিক তার 10 দিন পর 26 ডিসেম্বর আমেরিকার একজন কূটনীতিক মিস্টার জনসন তিনি একটা আর্টিকেল লিখলেন। আর্টিকেলের নাম ছিল বাস্কেট কেস বাংলাদেশ। বাস্কেট কেস বাংলাদেশ। সেই বাস্কেট কেস মানে বাস্কেট মানে ঝুড়ি। সেখানে বোঝাতে চেয়েছে এই দেশটা এতটাই দরিদ্র, এই দেশটা এতটাই অশিক্ষিত, এই দেশটা মাথা পিছু আয় এতটাই কম। এই দেশের জন্ম আমাদের তখন, এখন আমাদের 74 বছর গড় বয়স, তখন ছিল 46.3 বছর আমাদের গড় বয়স। তাহলে এরকম একটা দেশকে আপনি সাহায্য করবেন, করেন, অসুবিধা নাই, কিন্তু থাকবে না তো, ঝুড়ির ভিতরে তো থাকবে না। কারণ ঝুড়ি এতটাই মানুষ অসহায়, এত দেবেন কে? পৃথিবীর কত দেশ কত দিতে পারবে? এত মানুষের ক্ষুধা, এত মানুষের চাহিদা মিটাবেন কিভাবে? সো ঝুড়িতে দেবেন, বা যেহেতু তলা নাই পড়ে যাবে। এইটা তখনও কিন্তু হেনরি কিসিঞ্জার, তোর নাম শুনেছো বোধ হয় হেনরি কিসিঞ্জারের, হেনরি কিসিঞ্জার ওইটাকে সমর্থন করেছিল। পরবর্তী সময় আমরা বলি যে হেনরি কিসিঞ্জার বলেছিল, এটা হেনরি কিসিঞ্জারের বলা না, এটা বলা ছিল জনসনের। হেনরি কিসিঞ্জার তাকে সমর্থন করেছিল, আমরা চালিয়েছি হেনরি কিসিঞ্জারের উপরে। তো যাই হোক, সেটা হলো আজকে সেই আমেরিকার বড় বড় বিখ্যাত পত্রিকা 2010 সাল থেকে লিখতেছে বাংলাদেশ ইজ নো মোর বাস্কেট কেস। বাংলাদেশ ইজ নো মোর বাস্কেট কেস, অর্থাৎ বাংলাদেশকে আর বাস্কেটের সাথে তুলনা করার সুযোগ নেই। অর্থাৎ আমরা সেরকম একটা দেশ আজকে যেখানে এসছে, আমি বলবো এটা আল্লাহর অশেষ রহমত। এদেশের জনগণের অসীম পরিশ্রমের ফসল। আজকে তোমরা বাংলাদেশকে সেই বাংলাদেশ দেখছো। আমি বাংলাদেশের সব চেহারা আজকে তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। একটা দেশের নানা রকমের চেহারা থাকে, আমি যে চেহারা বলছি সেটা শুধু শোনো। আরো অনেক চেহারা আমার আছে, আমার ভিতরে বাহিরে অনেক চেহারা আছে। সেই চেহারাগুলো ধীরে 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 তোমাদের সামনে একটা করে তুলে ধরবো। এই সাথে আমরা উপজাতি, এথনিক অ্যান্ড কালচারাল, অর্থাৎ আমাদের যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যে জনসংখ্যা রয়েছে, তাদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, কালচারাল যে বৈচিত্র্যতা, এইটা নিয়ে পড়বে। তাহলে কি এখানে কি দাঁড়ালো? আমরা বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য নিয়ে পড়বো। সেখানে আমার এখন আমার কি বলে জীবনের গড় আয়ু একটা, আমার দারিদ্রতা একটা। এখন দারিদ্রতা আগে যাচ্ছিল, এখন তার চেয়ে অনেক কমেছে, যদিও এই গত 2-3 বছরে আবার অনেকখানিক বেড়ে গিয়েছে। সেগুলো তোমাদের তথ্য আমি সব দেব। তারপরে আমার শিক্ষার হার, আমার কি বলবো যে শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যু হার, এগুলো সব জনসংখ্যার বৈশিষ্ট্য। এই জনসংখ্যার বৈশিষ্ট্য দেখলে বা পড়লে দেখবে তোমার খুব ভালো লাগবে। এরপর আরেকটা হলো, এখন আমাদের জনসংখ্যার একটা বৈশিষ্ট্য হলো, যেহেতু এখন ডিজিটালাইজেশন শুরু হয়েছে, সেই ডিজিটালাইজেশনের একটা জায়গায় তোমরা কি বলবে যে ডিজিটাল লিটারেচিও তোমাদের শিক্ষার একটা অংশ হয়েছে। তো অসংখ্য ছেলে মেয়ে আউটসোর্সিং করো। আউটসোর্সিং ভালো একটা কাজ, একেবারে নিজে নিজে শিখে কাজ, টাকা পয়সা উপার্জন করা যায়। তো যাক, এটা হলো আমাদের সেটা। এবার 3 নম্বর দেখো, 4 নম্বর বা সিলেবাসে 3, হিস্ট্রি অ্যান্ড কালচার। এখানে তোমরা প্রথমেই একটা কাজ করে নাও, সেটা হচ্ছে এই কালচারবাদ। আচ্ছা, হিস্ট্রি, এখানে বলি হিস্ট্রি কালচার, হিস্ট্রি অফ বাংলাদেশ ফ্রম এনসিয়েন্ট টু রিসেন্ট টাইমস, অর্থাৎ প্রাচীন যুগ থেকে বর্তমান। এই জায়গায় সাধারণত আসলে টিকা আসে 5 নম্বরের বা 2 নম্বরের। যেমন তোমাদের আমি বলছি, যেমন প্রাচীন জনপদ একবার আসছিল বঙ্গ জনপদ নিয়ে, রাজ জনপদ নিয়ে, চিরস্থায়ী বন্দোবস্ত, সতীদাহ প্রথা উদ্ভব এবং রদ, সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ,
বঙ্গভঙ্গ রদ, খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত শাসন আইন, লাহোর প্রস্তাব, কাকমারি সম্মেলন, 1969 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, মেজর জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধে আমেরিকা চীনের ভূমিকা। আমি ভারতের ভূমিকা পড়াবো, সোভিয়েতের ভূমিকা পড়াবো, কারণ না পড়ালে তোমার এই জায়গাটায় কম্পেয়ার করতে পারবে না। কম্পেয়ার করার জন্য সেটা আমি জানাবো। তাই বুঝতে পারছো 3 নাম্বারটা হচ্ছে আমরা শুধু টিকা পড়বো, টিকা বা ছোট কোশ্চেন, এখানে আর কিছু আসে না। এবার আসো আমার সিলেবাসে 4-এ আসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সিলেবাসে 4, ইকোনমি। সিলেবাসে লেখা আছে সোসাইটি, লিটারেচার অ্যান্ড কালচার। এটা কিছুই এখানে পড়া লাগবে না, এখানে পড়া লাগবে ইকোনমি অফ বাংলাদেশ। ইকোনমি অফ বাংলাদেশ এগুলো যা বলেছে, উইথ পার্টিকুলার emphasis on development including poverty alleviation, ভিশন 2021, যেটা জিডিপি হবে, জিডিপি হবে, এটা জিডিপি হবে, জিডিপি, তারপর জিএনপি, এনএনপি এখানে আছে, ওখানে জিএনপি ঠিকই আছে, এনএনপি, জিডিপি ইত্যাদি। এই যে বিষয়গুলো আছে, আমরা আসো এবার এই অর্থনীতিটা, এখান থেকে তোমরা একাধিক প্রশ্ন পাবে, রচনা পাবে, ইংরেজি বাংলা 2 জায়গায় এর উপরে রচনা পাবে, এবং এর উপরে তুমি প্রশ্ন উত্তর করতে পারবে। সেটা কিরকম আমি এখানে দেখাচ্ছি তোমাদের। অর্থনীতির মূল লক্ষ্যটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন অর্থাৎ রাষ্ট্র নিজে কিছু করে না, রাষ্ট্রের পক্ষে সরকার করে। তাহলে রাষ্ট্রের লক্ষ্য হলো দেশের মানুষের কল্যাণ সাধন করা, আর সে কল্যাণ সাধন করতে হলে তার অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। আর উন্নয়ন করতে হলে উন্নয়নের জন্য প্রথম থাকতে হবে তোমার কৌশল, স্ট্র্যাটেজি। কৌশল, কৌশল বাস্তবায়নে লাগবে হলো পরিকল্পনা। খেয়াল করো, সিম্পলি বলছি, উন্নয়ন করার জন্য প্রথম তুমি হঠাৎ করে উন্নয়ন করে ফেলতে পারবে না, আন্দাজে উন্নয়ন করে ফেলতে পারবে না। প্রথমে তোমাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। সেই স্ট্র্যাটেজিটা কি? তোমার একটা গোল থাকতে হবে, যেটা আমরা কিছু নিকট অতীতে দেখেছি। 2010 থেকে 2021 পর্যন্ত রূপকল্প 2021 দেওয়া হয়েছিল। এটা আবার একটা পরিকল্পনার অংশ, সেই পরিকল্পনা পরে বলছি। তারপরে রূপকল্প 2041 দেওয়া হয়েছে। আর পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা 8টা পঞ্চবার্ষিক পরিকল্পনা পেয়েছি। এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছেন, এরা গত জুন মাসে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ শেষ হয়েছে। এরা নতুন করে কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা না গ্রহণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে হয়তো যে ওনারা হয়তো নির্বাচন দেবেন, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে তাদের মতো করে তারা করবে। পলিটিক্যাল গভর্নমেন্ট সাধারণত আমরা দেখেছি, সেই বঙ্গবন্ধু প্রথম 1973 থেকে 78 পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিক দিয়েছিলেন। 1980 থেকে 1985 সাল পর্যন্ত জিয়াউর রহমান দ্বিতীয় পঞ্চবার্ষিক দিয়েছিলেন। তারপরে এর সাথে জিয়াউর রহমান আবার একটা পঞ্চবার্ষিক দিয়েছিলেন, থার্ড পঞ্চবার্ষিক দিয়েছিলেন, এর সাথে সে পঞ্চবার্ষিক দিয়েছিলেন। আবার যখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল দেওয়া হয়েছিল, তখন পঞ্চবার্ষিক থেকে বাংলাদেশ এসেছিল পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার, পিআরএসপি। 2002 থেকে 2006, 2006 থেকে 2010 2টা পিআরএসপি দেওয়া হয়েছিল। দুটোই আওয়ামী লীগ গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট দিয়েছিল। প্রথমটা তারা সাকসেসফুলি এটা অতিক্রম করেছে, দ্বিতীয়টা একটা অংশ এসে তৎকালীন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে পড়েছিল। তারপরে শেখ হাসিনার আমলে শেষ হয়। শেষ হওয়ার পরে শেখ হাসিনা আবার 2011 থেকে 2015 সাল
চলে গেল আবার পঞ্চবার্ষিক পরিকল্পনা, তারপরে 16 থেকে 2020 পর্যন্ত চলে গেল সপ্তম, 2020 সালের জুলাই থেকে 2025 জুন পর্যন্ত ছিল অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আর আমাদের বাংলাদেশের ইতিহাসে এই যে পঞ্চবার্ষিক, আর প্রথমটা হচ্ছে বার্ষিক উন্নয়ন, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর মধ্য দিয়ে দেশে উন্নয়ন করা হয়। তাহলে এখন উন্নয়নের জন্য যে বিষয়গুলো আসে দেখো তোমরা, এবার আমি একটু তোমাদের করে প্রশ্ন বলছি, উন্নয়ন পরিকল্পনা কেমন হবে? এই যে উন্নয়ন পরিকল্পনার কথা বলছি, উন্নয়ন পরিকল্পনা কেমন হবে? এই উন্নয়ন পরিকল্পনার একটা ভিত্তি লাগবে। কেন আমি কি জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব, কাদের জন্য করব? সব দেশ কিন্তু উন্নয়নের জন্য একই ভিত্তি গ্রহণ করে না। বাংলাদেশ প্রথম থেকে উন্নয়ন পরিকল্পনা ভিত্তি হিসেবে ধরে নিয়েছে দারিদ্রতা হ্রাস। ওই যে বললাম আমরা 88% মানুষ দরিদ্র, দারিদ্রতা যদি কমাতে না পারি তাহলে তো কোনোদিন আমরা কিছুই করতে পারবো না। আর দারিদ্রতা কমাতে হলে তোমার এই উন্নয়ন পরিকল্পনা কৌশল লাগবে, সেই কৌশল বাস্তবায়নের পরিকল্পনা লাগবে, এই পরিকল্পনার জন্য তো বিনিয়োগ লাগবে। এখন বিনিয়োগ করতে হলে বিনিয়োগ যত বেশি হবে তত বেশি মানুষ কর্মসংস্থান পাবে। আজকে চিন্তা করো, একসময় আমাদের বাংলাদেশে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান কিছুই ছিল না। পাকিস্তান আমলে যারা ছিল 72 সালে সেগুলো জাতীয়করণ করা হয়েছিল। তারপরে আস্তে 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 আমরা যখন 90 দশকের শুরুতে ফ্রি মার্কেট ইকোনমিতে চলে গেলাম, তখন আমাদের বিশ্বায়ন নামের একটা কথা ছিল। সেই সময় আমরা শিল্পের দিকে মনোযোগ দেই। এখন আমরা শিল্পে অনেক দূর এগিয়েছি। তোমরা শুনলে খুশি হবে যে বাংলাদেশে একসময় আমরা 100% কি বলে যে সিমেন্ট আমদানি করতাম, 90%-এর উপরে আমরা ঔষধ আমদানি করতাম, আবার তোমার 100%-এর মতো আমরা রড আমদানি করতাম। এগুলো সব আমাদের আমদানি হতো। এখন এগুলো কিছু আমদানি হয় না, বরং আমরা অনেক রপ্তানি করি। আর এই যে এত হয়েছে, এখানে তোমাদের মতো যুবক ছেলে মেয়ে যারা এক্সিকিউটিভ হিসাবে চাকরি করছেন, আবার অসংখ্য শ্রমিক সেখানে কাজ করছেন। তাহলে বিনিয়োগ যদি করতে হয় তাহলে তোমাকে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, আর একটা হচ্ছে জ্বালানি। আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি, পরে একটা একটা করে ক্লাসে তোমাদের সব বুঝিয়ে দেব। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত না হয় কেউ বিনিয়োগ করবে না। চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যে কাজটি একেবারে আদা জল খেয়ে করেছে, তোরা জেনে খুশি হবে এবং আশ্চর্য হবে, চীন বিশ্বে 1 নম্বর জ্বালানি আমদানিকারক। চীন যখন সিদ্ধান্ত নিল যে আমরা মুক্ত বাজারে যাব, তখন তারা যোগাযোগ ব্যবস্থা এমন ভাবে উন্নয়ন করলো আর জ্বালানি শক্তি এমন ভাবে বাড়ালো যাতে বিদেশিরা বিনিয়োগ করে। প্রচুর বিনিয়োগ এসছে। আর বিনিয়োগের ফলে তাদের দেশের যারা শ্রমিক শ্রেণী, শিক্ষিত শ্রেণী, তারা সবাই কাজে যোগ দিয়ে দিছে। আজকে চীনে শ্রমিক পাওয়া যায় না। তোরা জেনে আশ্চর্য হবে, 1975 সালে চীন ঘোষণা করেছিল এক সন্তান নীতি। এই এক সন্তান নীতি তারা অব্যাহত রেখেছিল 2015 সাল পর্যন্ত। তাহলে 1975 থেকে 15 মানে 40 বছর। এই 40 বছরে তাদের এত বিনিয়োগ হয়েছে এবং তারা বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি শক্তি এতটাই দিয়েছে যে কারো কোনো অসুবিধা হয়নি। আমরা বেশি দিন না, এখন থেকে 15, 10, 12, 8 বছর আগে বিশ্বে বাংলাদেশ ছিল সেই 1 নম্বর দেশ, যে দেশে একজন বিনিয়োগকারী ইন্ডাস্ট্রি করছেন, আপনি বিদ্যুৎ চেয়ে ডিমান্ড নোট পাঠিয়েছেন, দরখাস্ত করেছেন, বাংলাদেশ বিশ্বে সেই দেশ যে দেশটা গড়ে 104 দিন লাগতো তার ইন্ডাস্ট্রিতে জ্বালাই কি বলে বিদ্যুৎ সংযোগ হতে।
কোরিয়া লাগে 1 লাগতো তখন একদিন, জেনে খুশি হবে। এখন বাংলাদেশেও একদিন লাগে। এটা বাংলাদেশের সাকসেস। বাংলাদেশের আগামী বাংলাদেশ বিনির্মাণে তোমরা যে ভূমিকা রাখবে, সেই ভূমিকা রাখতে গিয়ে এগুলো তোমাদেরকে হেল্প করবে। তাহলে যা দাঁড়াচ্ছে সেটা হলো আমরা সেই জায়গাটা আসছি যে আমরা বিনিয়োগ করবে। এই যে বিষয়গুলো দেখো তো, এর উপরে তোমার যে প্রশ্নগুলো আসতে পারে, দারিদ্রতা বলতে কি বোঝেন, বাংলাদেশ এবং বৈশ্বিক দারিদ্র নিরূপণের একক কি? একটা বাংলাদেশের যে মানুষগুলো আছে তারা দরিদ্র, এটা কিভাবে বুঝবা যে দরিদ্র? একটু কি বলতে পারবা যে বাংলাদেশে একজন মানুষকে কিভাবে তুমি বুঝবা যে সে দরিদ্র? আচ্ছা, আমি একটু বলে দেই। একটা হচ্ছে ক্যালোরি ইনটেক মেথড, খাদ্য শক্তি গ্রহণ। বাংলাদেশে খাদ্য শক্তি গ্রহণ মোতাবেক যে মানুষটি দিনে 2122 কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করতে পারে, এর বেশি করে সে দরিদ্র না, এই পর্যন্ত এর নিচে করলে সে দরিদ্র, পরম দরিদ্র। সেটা হলো, সেটার নাম দেওয়া হচ্ছে, কতটা তথ্য দেই আপনি দারিদ্রতা পড়লে বুঝতে পারবে। আশিস বাগচি, আচ্ছা ওটা চলছে। আমি তো গ্রিন হাউস এফেক্ট নিয়ে কথা বলবো, আমাদের গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। এই যে জায়গার থেকে কিছু পড়বো, পেয়ে যাবে। প্রাকৃতিক সম্পদের ভিতরে গ্যাস প্রয়োজন হবে না সিলেবাসে। কনস্টিটিউশন, আচ্ছা এখানে কি কি বলেছে? সরকার পতনের পর কথা করছেন, গত জানুয়ারি মাসের পরিবর্তন করার কথা বলেছে, রাষ্ট্রপতি ধারা বাতিল করার কথা বলেছে। যে কোনো রিটেন পরীক্ষায় 3টা পর্যায়, সেই 3টা পর্যায় শেখা বিশিষ্ট নিয়ে আলোচনা করব, মানবাধিকার নিয়ে আলোচনা করব, কথা বলবো। বর্তমান অবস্থা আমরা এখানে শিখবো, মানে সেখান থেকে তোমরা পাবে। অর্গান অফ দ্য গভর্নমেন্ট, লেজিসলেচার। এই লেজিসলেচার এখানে কি কি শিখবে? বিচার বিভাগ, আইন, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, লোকাল গভর্নমেন্ট। এখানে একেবারে। এবার আসি আরেকটা মজা, অর্থাৎ বাংলা প্রতিটা রাষ্ট্রের পররাষ্ট্র। আর একটা থাকে হলো রাশিয়া সম্পর্ক, বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ। এই যে গোলস লেখা আছে, এটা লেখা। তারপর আমরা আসি, অর্থাৎ ঐতিহাসিক ভাবে বলি যে বাংলাদেশের রাজনৈতিক তমুদ্দিন মজলিস নামে গঠন করেছিলেন। তাদের প্রশ্ন তোমরা জানাই, আমার 47 তোমাদের সেখানে আমার 52টা। তো যাও, কোশ্চেন কমন, সেইটাকে কিভাবে প্রেজেন্ট করতে জানতে হবে। কারণ বলতে শেখো, কথা বলতে শিখলে মনে করি যে মানে আদর্শিক রাজনীতি বর্তমান পর্যন্ত পলিটিক্যাল ভালো লাগবে না, হবে তথ্য এবং তথ্যের সমন্বয়ে তুমি কি লাভ শিখে লিখতে পারবে। তো যাও, আচ্ছা ইলেকশন কিছুদিন আগে আরপিও, এটা বাংলাদেশে নির্বাচন কমিশন এসে রয়েছে এবং নির্বাচন করার সুযোগ আছে কিনা শক্তিশালী। ভারতে যে অনেক সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলো, সে যে ক্ষমতা আছে, ফলে ওরা মনে রাজনৈতিক দলগুলো যে আলোচনা শুনতে। সিলেবাসের 12, আমি সম্প্রতি একটা নোট লিখেছি, গভর্নমেন্ট অর্থাৎ পেপারলেস গভর্নমেন্ট হয়েছে, ডিজিটালি কাজ করতে হবে। আগে লিটারেচার রয়েছে, এটার প্রতি একটু ফারাজ তোমাদেরকে কিছুটা ডিজিটাল প্রতিষ্ঠায় মিডিয়া কখনো ভূমিকা রাখে, কাকে বলে?
গণতন্ত্র হয় না, বইয়ের পরই বললে গণতন্ত্র হয় না। ডেমোক্রেসি বেসড অন প্র্যাকটিস। জিতে গেল, গান্ধী সাংবাদিকদেরকে বললেন আমেরিকায় নির্বাচনে স্পিচ দেন, যখন ভোট চলে গেছে, রেজাল্ট হয়ে গেছে, ভাষণ দেন। এবং তিনি রাষ্ট্রপতি ভিক্টরি চর্চার মধ্য দিয়ে হয়। সেই চর্চা সিলেবাসের 13 নন ফর্মাল ইনস্টিটিউশন রোল অফ সিভিল সোসাইটি, অর্থাৎ